ছন্দ কি? ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস, যা আমাদের কানে জাগায় ধ্বনি সুষমা আর চিত্তে জাগায় রস। পদ্য রচনার বিশেষ রীতি হলো ছন্দ। কাব্যেরও প্রধান বাহন হলো ছন্দ। তবে আমরা গদ্যেও ছন্দ দেখে থাকি, কিন্তু পদ্যেই ছন্দ বেশি সুস্পষ্ট। এই ছন্দকে পুরোপুরি জানতে হলে ছন্দের যে প্রধান প্রধান উপকরণ রয়েছে সেগুলোকেও আয়ত্ত করা জরুরি, না হলে ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তার প্রধান প্রধান যে উপকরণ আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো, তাহলে ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা থাকবে না। প্রথমে লিখে রাখা আছে অক্ষর বা দল। অক্ষর বা দল আমরা কাকে বলবো? শ্বাসবায়ুর এক ধাক্কায় যতটুকু ধ্বনিগুচ্ছকে আমরা উচ্চারণ করি তাকে আমরা দল বা অক্ষর বলি। অক্ষর বা দল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত দল বা স্বরান্ত অক্ষর, আর একটা হচ্ছে রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত অক্ষর। মুক্ত দল কাকে বলবো? যে দলের শেষে আমরা স্বরবর্ণকে উচ্চারণ করব তাকে আমরা মুক্ত দল বলবো। আর স্বরবর্ণ ছাড়া যদি ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করি তখন তাকে আমরা রুদ্ধ দল হিসাবে চিহ্নিত করব। যেরকম বাবা একটি শব্দ, এখানে দুটি দল আছে, বা বা। এই বাকে ভাঙলে পাবো ব প্লাস আ। এই যে এই দলের শেষে স্বরবর্ণ উচ্চারিত, তাই এটা হবে মুক্ত দল, এটাও মুক্ত দল। আর ঈশ্বর একটা শব্দ, একে ভাঙলে আমরা পাবো, বা এখানে দুটি দল আছে, একটা হচ্ছে ইস, একটা হচ্ছে স্বর। এই যে এখানে তাল বা স এর পরে কোনো স্বরবর্ণ উচ্চারিত হয়নি, কিংবা র এর পরে কোনো স্বরবর্ণ উচ্চারিত হয়নি, তাই এই দুটি দল হচ্ছে রুদ্ধ দল। এটাকে যদি আরো সহজ করে ভাঙি তাহলে এভাবে দেখানো যেতে পারে বর্ণ বিশ্লেষণ করে। এই যে র এর পরে কোনো স্বরবর্ণ নাই, তাই এটা হচ্ছে রুদ্ধ দল। তাহলে মুক্ত দল আর রুদ্ধ দল বোঝানো গেল। এবার রুদ্ধ দলকে আমরা এইভাবে চিহ্নিত করি, মুক্ত দলকে আমরা এইভাবে চিহ্নিত করি। আর একটা কথা মাথায় রাখতে হবে যে যৌগিক স্বর অর্থাৎ ওই ও, এই দুটো হচ্ছে রুদ্ধ দল। আমার দল সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে চলে আসি মাত্রা বা কলা নিয়ে। মাত্রা বা কলা আমরা কাকে বলবো? মাত্রাটা কি? এই যে দল বা অক্ষর রয়েছে তার পরিমাপকে আমরা মাত্রা বলি। যেরকম এখানে দুটি লাইন আছে, এটা স্বরবৃত্ত ছন্দে লেখা। এই যে এক মাত্রা দিলাম, এখানে এক মাত্রা দিলাম, এখানে এক মাত্রা দিলাম, এখানে এক মাত্রা দিলাম। এই দলকে যে আমরা পরিমাপ করলাম সেটা হচ্ছে মাত্রা। এক একটা ছন্দ অনুযায়ী মাত্রা এক এক রকম হয়। সাধারণত মাত্রা আমরা এক মাত্রা আর দুই মাত্রা রূপে গণ্য করে থাকি। পরে চলে আসি ছেদ বা ছেদ নিয়ে। ছেদ কি? বাক্যের আংশিক বা সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য যে ধ্বনি প্রবাহে বিরতি, তাকে আমরা কি বলি? ছেদ বলি। যেরকম একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। তো উদাহরণ দেওয়ার আগে বলা ভালো, ছেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হ্রস্বচ্ছেদ আর একটা হচ্ছে পূর্ণচ্ছেদ। হ্রস্বচ্ছেদকে আমরা একটা স্টার চিহ্ন আর পূর্ণচ্ছেদকে আমরা ডবল স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে থাকি। একটা উদাহরণ দিই তাহলে খুব সুবিধা হবে। মহাভারতের কথা অমৃত সমান। পরের লাইনটা আছে এরকম, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, আমি সময়ের জন্য লিখলাম না। এই যে মহাভারতের কথা,
এখানে যে আংশিক বিরতি এখানে যে ঘটছে বাক্যের অর্থ প্রকাশের জন্য, এখানে আমরা আংশিক বিরতি ঘটাচ্ছি, তার জন্য এখানে হবে হ্রস্বচ্ছেদ। আর যেখানে পরিপূর্ণ বিরতি ঘটাচ্ছি সেখানে হবে পূর্ণচ্ছেদ। এর শেষে হবে ডবল স্টার চিহ্ন। এবার থাকলো জ্যোতি। জ্যোতি কি? জ্যোতি হলো ছন্দ তরঙ্গ সৃষ্টিতে প্রধানত পদ্যে একটা নির্দিষ্ট কালের অনুসারে বা একটা নির্দিষ্ট কালের অনুযায়ী ধ্বনি প্রবাহে আমরা উচ্চারণ বিরতি ঘটাই, সেটাই হলো জ্যোতি। ছেদের মতো জ্যোতিও দুই প্রকার, হ্রস্বজ্যোতি আর পূর্ণজ্যোতি। যেটা হ্রস্বজ্যোতি সেটাকে আমরা একটা লম্বা দাড়ি চিহ্ন দিয়ে বুঝিয়ে থাকি, আর যেটা পূর্ণজ্যোতি সেখানে আমরা এক জোড়া দাড়ি চিহ্ন দিয়ে বা লম্বা দাড়ি চিহ্ন দিয়ে বুঝিয়ে থাকি। তাহলে জ্যোতি এবং ছেদ দুটোরই কাজ হচ্ছে বিরতি ঘটানো। যেখানে বিরতি আছে সেখানে আমরা ছেদ আর জ্যোতি দিয়ে থাকি। তাহলে এই যে মহাভারতের কথা, এখানে আংশিক বিরতি ঘটেছে, তা এখানে হবে হ্রস্বজ্যোতি। আর যেখানে পরিপূর্ণ বিরতি ঘটাবো সেখানে হবে পূর্ণজ্যোতি। মাথায় রাখতে হবে ছেদ পড়ে অর্থের খাতিরে আর জ্যোতি পড়ে ছন্দের প্রয়োজনে। তাহলে ছেদ আর জ্যোতি দুটো হলো। এবারে চলে আসি পর্ব নিয়ে। পর্ব কি? হ্রস্বজ্যোতির দ্বারা খণ্ডিত ধ্বনি প্রবাহকে আমরা পর্ব বলি। যেরকম এই যে একটা চরণ লেখা আছে, রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল। এই যে একটা ধ্বনি প্রবাহ যে পাঠদান করছি, সেই পাঠদানে হ্রস্বজ্যোতির দ্বারা যে খণ্ডিত ধ্বনি প্রবাহ সেটা হয়ে যাবে পর্ব। যেরকম রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল। এখানে চরণের শুরু থেকে হ্রস্বজ্যোতি কিংবা এক হ্রস্বজ্যোতি থেকে আরেক হ্রস্বজ্যোতি বা পূর্ণজ্যোতি পর্যন্ত যে খণ্ডিত ধ্বনি প্রবাহ সেটা হচ্ছে পর্ব। তাহলে এখানে 4টি পর্ব আছে। এবার চলে আসি পর্বাঙ্গ নিয়ে। পর্বাঙ্গকে ভাঙলে আমরা এরকম পাই, নামে আছে পর্ব যোগ অঙ্গ সমান পর্বাঙ্গ। অর্থাৎ এই যে একটা পর্ব, এই পর্বের মধ্যে 2টি পর্বাঙ্গ আছে। যেরকম রাত পোহালো, এই পর্বের মধ্যে কণ্ঠস্বরের হ্রাস বৃদ্ধির ফলে যে ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরিলক্ষিত হয় সেটাকে আমরা কি বলি? পর্বাঙ্গ বলি। যেরকম রাত পো, এই রাত পো তে এসে আমাদের যে কণ্ঠস্বর সেটা ক্ষীণ হয়ে যাচ্ছে, আবার হাতে এসে বেশি হয়ে যাচ্ছে, লতে শেষ হচ্ছে। তাহলে রাত পো হালো, এখানে হচ্ছে 2টি পর্বাঙ্গ। রাত পো হালো এই পর্বের 2টি পর্বাঙ্গ হচ্ছে রাত পো একটা, হালো একটা। পূর্ণ পর্ব। পূর্ণ পর্ব কি? কতগুলো পর্বাঙ্গ নিয়ে পূর্ণ পর্ব গঠিত হয়, কিংবা চরণের আদি থেকে পরবর্তী হ্রস্বজ্যোতি পর্যন্ত, কিংবা এক হ্রস্বজ্যোতি থেকে আরেক হ্রস্বজ্যোতি পর্যন্ত খণ্ডিত ধ্বনি প্রবাহ হচ্ছে পূর্ণ পর্ব। তারপরে চলে আসি প্রান্তিক পর্ব। প্রান্তিক পর্ব কি? প্রান্তিক মানে শেষ। সাধারণত চরণের যে সমাপ্তি সূচক পর্ব থাকে, অর্থাৎ এই যে একটা
সমাপ্তিসূচক পর্ব, ফুল একেবারে শেষে, এটাই হচ্ছে প্রান্তিক পর্ব। তারপরে রয়েছে অতি পর্ব। অতি পর্বটা কি? অতি পর্ব হচ্ছে যে কখনো কখনো চরণের আদিতে স্বতন্ত্রভাবে একটি ধ্বনিগুচ্ছ বসে, যে ধ্বনিগুচ্ছ চরণটিকে গতিবেগ সঞ্চার করবে, তখন সেই আদিতে বসে থাকা ধ্বনিগুচ্ছকে আমরা অতি পর্ব হিসাবে চিহ্নিত করি বা বলে থাকি। যেমন এই যে মা নিম খাওয়ালে চিনি বলে, কথায় করে ছলো, ওমা মিঠের লোভে তিতো মুখে সারা দিনটা গেল। এই যে এখানে মা আর ওমা, এখানে চরণের আদিতে কি হয়েছে? একটা ধ্বনিগুচ্ছ বসেছে আলাদাভাবে, আর এই ধ্বনিগুচ্ছ চরণটিকে কি করেছে? গতিবেগ সঞ্চারিত করেছে। এই ধরনের চরণের আদিতে বসা ধ্বনিগুচ্ছকে আমরা অতি পর্ব হিসাবে চিহ্নিত করি বা বলে থাকি। তারপরে চলে আসি পংক্তি নিয়ে। পংক্তি কি? পংক্তি হচ্ছে কবিতার পর্ব, পদ বা চরণ সাজানোর কৌশল, যাকে আমরা ইংরেজিতে রিটেন লাইন বলে থাকি। অনেকে আবার পংক্তি আর চরণকে এক বলে থাকেন, কিন্তু না, দুটো আলাদা। সব ক্ষেত্রে পংক্তি আর চরণ একই হয় না। যেরকম আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। এখানে রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল, এই পুরোটা হচ্ছে একটি পংক্তি বা চরণ। ভালো করে কিন্তু বুঝতে হবে। কিন্তু আমি একে এইভাবে লিখব, রাত পোহালো লিখলাম, তারপরে লিখব ফর্সা হলো, তারপরে লিখব ফুটলো কত, নিচে লিখলাম ফুল, বা মনে করে যে ফুলটা আমি নিচে লিখলাম না, এখানেই লিখে দিলাম। তাহলে এখানে 1 2 3, এখানে কিন্তু 3টি পংক্তি রয়েছে, কিন্তু চরণ চরণ একটাই। তাহলে বোঝাতে পারলাম যে পংক্তি আর চরণ আলাদা। চরণ তাহলে বলবো কাকে? পূর্ণ জ্যোতির দ্বারা সম্পূর্ণ ধ্বনি প্রবাহকে আমরা চরণ বলবো। রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল, এই যে পূর্ণ জ্যোতির দ্বারা সম্পূর্ণ খণ্ডিত নয়, সম্পূর্ণ ধ্বনি প্রবাহকে আমরা চরণ বলে থাকি। তাহলে পংক্তি আর চরণ হলো। এবার স্তবক কি? স্তবক হচ্ছে একাধিক চরণ নিয়ে গঠিত, একাধিক চরণ নিয়ে গঠিত, যার একটা অর্থ থাকবে। সেই একগুচ্ছ বা একাধিক চরণের সংগঠিত গুচ্ছরূপকে আমরা স্তবক বলবো। যেরকম আমি লিখেছিলাম দুটি লাইন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই যে দুটি চরণ বললাম, এই দুটি চরণ হচ্ছে একটি স্তবক ছন্দের ক্ষেত্রে। কোথাও 4 লাইনের হতে পারে, 6 লাইন মিলেও হতে পারে, একাধিক চরণ নিয়ে স্তবক গঠিত হয়। তারপরে চলে আসি লয় নিয়ে। লয় কি? ধ্বনি প্রবাহের যে গতিবেগ, সেটা হচ্ছে লয়। আরো সহজ করে বললে এইভাবে বলি, এই যে একটা কবিতার লাইন আছে, এই কবিতার লাইনটিকে আমরা পাঠ করছি বা পাঠদান করছি। এই পাঠদান করার যে গতি, সেই গতি থেকে আমাদের একটা চাল বা সুর অনুভূত হয়, সেটাকে আমরা লয় বলে থাকি। লয় 3 রকমের: দ্রুত লয়, মধ্যম লয় আর ধীর লয়। যে সমস্ত ছড়ার ছন্দ লেখা হয় সবই কিন্তু দ্রুত লয়ে লেখা হয়। যেরকম আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, দিদি আসুন ময়দা ঠাসুন আজকে রবিবার, মোহনভোগের সঙ্গে লুচি জম্বে চমৎকার। এগুলো হচ্ছে দ্রুত লয়ের কবিতা। আবার মধ্যম লয়,
যেরকম ওই আসে ওই অতি ভৈরব হরসে, জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, এটা হচ্ছে মধ্যম লয়ের। ধীর লয়ের একটা উদাহরণ দিই। ধীর লয়ের কবিতা হচ্ছে এরকম: এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনবান। এই যে ধীর লয়ের কবিতা, একে জোর করলেও বা জোর করে পড়া যাবে না দ্রুত আকারে। আর কেউ যদি পড়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে গায়ের জোরে, তবে মানানসই হবে না, ছন্ন ছাড়া হবে, অসঙ্গতি হবে। নেক্সট, মিল। মিল কি? মিল হচ্ছে কবিতার চরণের আদিতে বা কবিতার চরণের পর্বে, পদে কিংবা অন্তধ্বনির সঙ্গে পরবর্তী চরণের যদি পর্বে, পদে বা অন্তধ্বনির সাদৃশ্য থাকে তাহলে তাকে আমরা কি বলি? মিল বলি। যেরকম একটা উদাহরণ দিই তাহলে আরো সুবিধা। যেরকম এখানে এই যে দুটি লাইন আছে, এই দুটি লাইনে ছলো আর গেল, এই যে লাস্টে অ ধ্বনিটা আসছে সেটা কিন্তু অন্তমিল। আমি একটা উদাহরণ দিচ্ছি এরকম: এই জগতে হাই সে বেশি চাই, আছে যার ভুরি ভুরি। পরের লাইনটা এরকম আছে: রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই যে ভুরি আর চুরি, এই যে ই ধ্বনির সাদৃশ্য, সেটা হচ্ছে অন্তর্মিল। এই জগতে হাই, এই যে হাই, সে বেশি চাই, এই যে চাই, এগুলো হচ্ছে পর্বান্তিক মিল। মিল আবার তিন ধরনের আছে। একটা হচ্ছে পর্বান্তিক মিল, একটা হচ্ছে পদান্তিক মিল, আর একটা হচ্ছে অন্তমিল। এই হলো আজকের ছন্দের উপকরণের সংক্ষিপ্ত, সহজভাবে বা সাবলীলভাবে বুঝিয়ে দেওয়ার মতো আলোচনা, যেটা দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে একেবারে সহজ হয়ে যাবে। আলোচনা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।